অবশেষে বিশ্ব জয়ের আনন্দে আজকে বুঝতেই পাচ্ছেন, আজকে পুরো একদম ড্রয়িং রুমে একটু হালকা মেজাজে আমাদের এই আড্ডা। তার কারণ এতদিন যারা বাংলার পালস টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে আপনারা যারা স্টুডিওর একটা মধ্যে দেখেছেন অথবা আপনারা দেখেছেন মাঠের মধ্যে আমাদের এই আলোচনা যে বিশ্বজয় কি হতে চলেছে, চুলচেরা বিশ্লেষণ যিনি আমাদের সঙ্গে এতদিন করেছিলেন তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ কিন্তু মিলে গেছে। আর ইন্ডিয়া সাউথ আফ্রিকা T20 বিশ্বকাপের ফাইনালের আগেও একটা যে চুলচেরা বিশ্লেষণ আমরা তুলে ধরেছিলাম। অবশেষে বিশ্বজয়ের আনন্দ দীর্ঘ আবার 17 বছর পর 2007-এর পর 2024-এ T20 বিশ্বকাপ ভারতের ঘরে। আর আমাদের সঙ্গে রয়েছেন প্রতিদিনের মধ্যে এই ক্রিকেটীয় আলোচনার বাংলার ক্রিকেটার, প্রাক্তন ক্রিকেটার যোধাজিৎ মুখার্জি। যোধাজিৎ দা, অবশেষে একটা রিল্যাক্স মুডে সবাই, খুবই রিল্যাক্স মুডে মনে হচ্ছে আমরাই জিতলাম। আর সত্যি আমরাই তো জিতেছি বিশ্বকাপ একদম। এবং মানে একটা লং ওয়েট, সেই গত বছর নভেম্বর থেকে শুরু হয়েছে বা তারও আগে যদি টেস্ট চ্যাম্পিয়নশিপটা ধরা যায়। এটা কিন্তু কথার কথা না, এক বছরের মধ্যে আমরা 3টে ফাইনাল খেললাম। আমি জানি না এর আগে কোনো টিম পেরেছে কিনা 3টে ফাইনালই খেলতে। অস্ট্রেলিয়া হয়ে থাকতে পারে, কিন্তু আই ডাউট। তার মধ্যে একটা আবার চ্যাম্পিয়নও হলাম, অতএব বিশাল একটা তৃপ্তির ব্যাপার। মনে হচ্ছে আমি জিতেছি কাপ একদম। এবং শরীরী ভাষা সেটাই আমি পড়েছি ওয়ানডের জার্সিটা, ইচ্ছে করে T20 জার্সিটা পড়িনি, কারণ আমি চাইছি ওই দুঃখটা একটু ভুলতে, যেন সবাই চেষ্টা করেছে। যখন কালকের সবার একদম মানে স্নায়ুর যুদ্ধ, তার কারণ কি হবে এবং শেষ অবধি একটা টান লড়াই এবং তারপর অনবদ্য ক্যাচ, সূর্যকুমার যাদবের অনবদ্য ক্যাচ, এবং ক্যাচের পরই কিন্তু আপনি টিভি বলুন, ডিজিটাল প্ল্যাটফর্ম বলুন, একদম হই হুল্লোড়। গোটা ভারতে, একদম গোটা ভারতে যেন অকাল দীপাবলি। এক্স্যাক্ট সেই সময় তোমার অনুভূতি? আমি কালকে প্রথম ইনিংসটা দেখেছিলাম আমার একদল বন্ধুর সঙ্গে ক্লাবে, এবং অবভিয়াসলি ক্লাবের তো একটা ডেডলাইন থাকে 11টা পর্যন্ত। তো আমরা ফার্স্ট ইনিংসটা দেখে চলে এসেছিলাম আমার বাড়িতে। এখানে ব্যাপক হইহুল্লোড় হচ্ছিল এবং মানে যেরকম কুসংস্কার হয় বা যা হয়, কিন্তু একটা কথা আমি বলছি, বুকে হাত রেখে বলছি যে আমরা কিন্তু অ্যাটলিস্ট আমি আশা ছাড়িনি। যখন 30 বলে 30 তখনও আশা ছাড়িনি। ক্লাসের দুর্দান্ত ব্যাট করছে, তখন মিলারও ধরে নিয়েছি খেলা, তখন বলছে সময় অপেক্ষা, ওই কফিনের রেলটা পড়বে, কিন্তু তখনও কিন্তু আশা ছাড়েনি। 4 ওভারে যখন 26 রান, তখন তারপরে তো সেই বিখ্যাত ক্যাচটা এলো, বুমরা বোলিং করতে এলো, আরশদীপ দুর্দান্ত 19তম ওভারটা করলো। মানে 16, 17, 18, 19, 20 এই 5টা ওভার কিন্তু ভারত একদম ধরে নিয়েছিল, খেলাটা ছাড়েনি। কারণ ভারত কিন্তু রিয়েলি বলতে গেলে সাউথ আফ্রিকাকে উল্টে দিল চাপটা। ঠিক কথা। 4 ওভারে 26, 3 ওভারে 22, আমি বলে দিচ্ছি, ওর মাথার মধ্যে ঢুকে আছে। মানে আজকে প্রথমে 6 বলে 6, মানে 6, তারপর হলো 6.5, তারপর হলো 7.33, তারপর হলো 10, লাস্ট ওভারে 16। দুর্দান্ত ডিভিশন, কিচ্ছু বলার নেই প্রত্যেকটা টিম। এবং এটাই কিন্তু বিশ্বজয়ীদের মানে মেন লক্ষণ, যে তারা লাস্ট বল অব্দি ছাড়েনি। কারণ ওরা জানো তো একটা, এবং যেটা কালকে আমরা ডিসকাসও করেছিলাম, জয়ন্তর সঙ্গে ডিসকাস করে তুমিও ছিলে, যে এই ধরনের উইকেটে কিন্তু নেমেই মারা যায় না, এবং সেটা চেষ্টা উচিত না। এক এক করে খেলে ম্যাচ বেরিয়ে যেত। কিন্তু এত সুন্দর বোলিং করেছে ইন্ডিয়ার পেসার এই সময়, যে মানে একদম খেয়ে হারিয়ে ফেলেছে। এবং সব থেকে বড় বিষয়, আমি যদি একদম ধরে আসি, কিছুদিন আগেই মানে ফাইনালের আগেই রোহিত শর্মা বলছিলেন যে বিরাট সব রান জমিয়ে রাখছে ফাইনালে, সেটাই একদমই তাই বলেছিল। এটা গতকালকে এবং প্রত্যেকদিন আমরা বলেছি যে বিরাট যে কোনো রান করবে। খালি একটা জিনিস যেটা টেকনিক্যাল সাইড, যেটা মনে হচ্ছিল, ওর লিম্সগুলো খুব স্ট্রেট, মানে স্টিফ হয়ে আছে, মানে যেটা কোনো টেনশনে থাকে, যারা খেলেছি আমরা জানি, তখন না টেনশনে আমাদের হাত পাগুলো শক্ত হয়। তাই জন্য যেটা একটা গ্যাপে মারা, সেটা ওই ফ্লেক্সিবিলিটিটা রিস্টে আসে না। এখন ও হচ্ছে গোট, ওয়ান অফ দ্য গোটস, মানে অল টাইম বেস্ট যারা, তারও ভুলটা হয়। প্রেশার হচ্ছে এমন জিনিস, ওইখানে যে গতকালকে প্রথম দুটো 4 মারলো, পরিষ্কার দেখলাম যে বিরাট হচ্ছে পুরনো বিরাট। সেই বলের ওপর মাথা নিয়ে গিয়ে অপূর্ব খেতে করতো, ধুমধাম ধরতকটা মারতে, খেলাটা তো নয়, অপূর্ব। অনেকে বলছে 48 বলে 50, এটা কি খেলা ভাই? তুই না খেললে 150 পেরোতো না, 120 পেরোতো না। ব্রিলিয়ান্ট ম্যাচ রিডিং, তারপরে সুন্দর অ্যাক্সিলারেট করে 59 বলে 76 মেরে দিয়ে বেরিয়ে গেল। কি ব্যাটিং করেছে ছেলেটা সমস্ত, এবং ওই পাহাড় প্রমাণ চাপ গোটা
পৃথিবী বলছে, ভারতীয়রা বিশেষ করে বলছে, ওর অ্যান্টি ক্যাম্প বলছে ওকে বসিয়ে দাও, ওকে বসিয়ে দাও। কিন্তু রোহিত শর্মা ও প্রতিদ্বন্দ্বী হোক যাই হোক, ওর থেকে বেশি তো কেউ জানে না যে বিরাট কি জিনিস। একদম। প্রতিদ্বন্দ্বী কাছাকাছি থাকে, লোকে বলে না শত্রুরা একে অপরকে শ্রদ্ধা করে, এটা হচ্ছে টিপিক্যাল। ও শত্রু না, একই টিমে আছে কিন্তু একটা কম্পিটিশন থাকে, তুমি একটা জানো সুস্থ প্রতিযোগিতা থাকে। থাকে, এবং সেটাই ও জানে যে বিরাট কি জিনিস। যারা ড্রপ করার কথা বলছে তারা যে কত একটা ইডিওটিক কথা বলছে, তার থেকে এবং সময়ে সেটা এবং এটাই একটা ভালো ক্যাপ্টেনের রিড করা, একদম। যেটা আমরা দেখলাম। আমি এরপর যে জায়গাটা আমাদের সবার নজর থাকবে যে কালকের ম্যাচের পরই বিরাট এবং রোহিত তারা দুজনেই টি20 থেকে তারা অবসর নিয়ে ঘোষণা করলো, সেটাও একটা ইতিহাস রচনা। এবং এর পাশাপাশি রাহুল দ্রাবিড়েরও কোচিং পিরিয়ড শেষ হলো, এবং সেটাও একটা হাসি মুখ নিয়ে। এবং সত্যি আমরা সবাই চাইছিলাম, তার কারণ 2007, 2011 তারপরে কিন্তু আসছিল না, ইভেন 50 ওভারের চ্যাম্পিয়ন্স ট্রফি 2013 ব্যাস, তারপর থেকে নেই। অস্ট্রেলিয়ার কাছে হার। তো সেই জায়গায় দাঁড়িয়ে টি20 বিশ্বকাপ আসাটা খুব দরকার ছিল, এবং অবশেষে ঠিক তাই হয়েছে। ভারতের বোলিংকে কিভাবে দেখলে? অনবদ্য বোলিং, দুর্দান্ত বোলিং করেছে সবাই। অক্ষর প্যাটেল ওই 24 রানের ওভারটা বাদ দিলে ও প্রাণান্ত চেষ্টা করে গেছে, সবাই যে যার মতো করে পেরেছে করেছে। কিন্তু বুমরা এবং ওর ছায়ায় বেড়ে ওঠা হর্ষদীপ, এদের জন্য মনে হয় না কোনো প্রশংসা যথেষ্ট। এরা যেভাবে বল করলে, এবং অবভিয়াসলি লাস্ট ওভার 16 হোক, 6 হোক, 26 হোক, লাস্ট ওভার যে করে তার প্রেশার অন্য হয়। হার্দিক পান্ডার পার্সোনাল লাইফে চলছে, হার্দিক পান্ডার সঙ্গে রোহিত শর্মার এই চলছে, প্রচুর স্পেকুলেশন। পান্ডিয়ার এই পাশাপাশি আবার নতুন লুক নিয়ে খুব সবই চলছে। সেইখানে হার্দিক যা করলো, এবং মানে ও কাঁদছিল, সবাই কালকে কান্নাকাটি করেছে, কিন্তু হার্দিকের চোখের জলটা যেন ছিল যে আমি প্রমাণ করলাম, আমি দেখিয়ে দিলাম, এবং সবাই রোহিত জড়িয়ে ধরে ওকে চুমু খেলো। ওটা একটা দুর্দান্ত দৃশ্য ছিল আমার মতে। তো ইন্ডিয়ার বোলিং এক্সিকিউশন অসাম ছিল, যেমন প্ল্যান, যেটা বারবার করে বলছিলাম, 2-3 জনকে একটা করে রোল, একটা করে ক্লাস্টার দেওয়া আছে। উইকেট তুলতে হবে, অ্যাট দ্য সেম টাইম টাইট বল করতে হবে, একটা পার্টিকুলার লাইনে বল করতে হবে। বুমরা দুর্দান্ত রিড করেছিল পিচটাকেও, জানতো একটু শর্ট, মানে ফুল লেন্থের একটু শর্ট রাখলে বলটা কিন্তু সারফেস গ্রিপ করছে। এবং যেহেতু সেকেন্ড হাফে যে অ্যাজ এ স্ট্র্যাটেজি কালকেও বলেছি যে ইন্ডিয়া আগে ব্যাট করে পরে একটু বাজে উইকেটে ওয়্যার অ্যান্ড টিয়ার হয়ে গেছে যে উইকেটে, সেখানে দেবে সাউথ আফ্রিকাকে, ঠিক ওটাই কিন্তু ফ্যাক্টর হলো। লাস্টের যে 5টা ওভার ওইখানে কিন্তু উইকেটের স্লোনেস, এবং যেটাকে ইন্ডিয়ান সিমাররা যেভাবে ঠিক স্লো না, একটা কীরকম একটা বাম্প, একটু স্পঞ্জি ব্যাপার একটা, যেটা প্রথম দিকে ইউএসএর উইকেটেও দেখা গেছিলো, দুর্দান্ত ইউজ করে। আমি একটা বিষয় জানতে চাইবো যে যেহেতু বিরাট কোহলি বা রোহিত শর্মা তারা অবসর গ্রহণ, মানে অবসরের অ্যানাউন্সমেন্ট তারা করে দিয়েছে টি20 ক্রিকেট থেকে, এরপর ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ এবং অধিনায়কত্ব বিশেষ করে টি20-র ক্ষেত্রে কে হতে পারে, এটা একটা বড় প্রশ্ন। সেকেন্ডলি হচ্ছে, এখনই অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট না হলেও গৌতম গম্ভীরই পরবর্তী কোচ মোটামুটি। সেক্ষেত্রে কি ভারতীয় ক্রিকেট আবার একটা নতুন যুগের কি সূচনা হচ্ছে, মানে এখান থেকে কি কাউন্টডাউন শুরু হয়ে গেল? গম্ভীর যেরকম আমরা জানি ওনাকে, উনি নিজের মতোই করবেন সব, ওখানে উনি কারুর ইন্টারফারেন্স বরদাস্ত করবেন না, হয়তো বিসিসিআই প্রেসিডেন্টেরও বরদাস্ত করবেন না। ওনার নিজস্ব প্ল্যান আছে, ভিশন আছে, ও তো অলরেডি বলেছে সেপারেট টিমস ফর হোয়াইট বল ক্রিকেট, সেপারেট টিমস ফর রেড বল ক্রিকেট। হোয়াইট বলে উনি বলছেন টি20 একটা টিম, 50 ওভার্স একটা টিম, ওনার কন্ডিশন উনি লে করে দিচ্ছেন অলরেডি, মানে যেটা মানে খুবই একটা ভালো ব্যাপার হয়তো, কিন্তু ফ্লেক্সিবিলিটি থাকাটাও দরকার। মানে অবশ্যই বিরাট বা রোহিতকে রাস্তা দেখাবেন না, উনি দেখানো উচিত না, দে আর লেজেন্ডস, তারা জানে কী করে সরে যেতে হয়। প্রশ্ন করতে আমি তোমায় বলছি, গতবারের টি20 ওয়ার্ল্ড কাপের পরে অনেকেই বলেছিল, আমিও বলেছিলাম বিরাট আর রোহিতের সরে যাওয়া উচিত। সিদ্ধান্তটা ঠিক সময়, ওই সময় সরে যায়নি, মানে এই কালকের এইটা ডেফিনেটলি ঠিক সময়। কারণ এখন ধরো যদি ওরা খেলে, সত্যি কথা বলতে কিছু পাওয়ার নেই ওদের। বিরাট ওয়ার্ল্ডের সেকেন্ড হাইয়েস্ট রান গেটার, রোহিত শর্মা যদি উনি বলেন রেকর্ডের পেছনে উনি দৌড়ন না, উনি কিন্তু রেকর্ড ওনার পেছনে দৌড়েছে, উনি এখন টি20 হাইয়েস্ট রান গেটার, হ্যাঁ, এবং হাইয়েস্ট মোস্ট সাকসেসফুল ক্যাপ্টেন। 61টা ম্যাচে উনি 50টা ম্যাচ জিতেছেন, প্রথম ক্যাপ্টেন যে টি20 আইতে 50 ম্যাচ জিতলো। এবং তুমি জানো রোহিত শর্মা একটা টি20 ফাইনাল হারেনি আজ অব্দি, বিশাল একটা রেকর্ড ছিল। 8টা উইন হয়েছে ওনার, উনি একটাও হারেনি। মহেন্দ্র সিং 9টা জিতেছে, কিন্তু মহেন্দ্র সিং 6টা হেরেওছে, রোহিত একটাও হারেনি। এগুলো স্টুপেন্ডাস রেকর্ড। এই সময় এই বিশ্বকাপ জেতার পরে, এবং একটা রেকর্ড রোহিত শর্মা করেছে যেটা কেউ বলছে না এখনো, সেটা আমার মনে হয় যে সবথেকে বড় ব্যবধানে, প্রায় 17 বছর ব্যবধানে কেউ কোথায় এর আগে বিশ্বকাপ জেতেনি।
ফুটবল তো ছেড়েই দাও, সম্ভব না। 2007-এর পর হ্যাঁ 2024 ইভেন গ্র্যান্ড স্ল্যামও তুমি যদি গ্যাপ দেখো টেনিসের, রাফায়েল নাদালের গ্যাপ হচ্ছে 16 বছর 8 মাস, প্রথম ফ্রেঞ্চ ওপেন আর লাস্ট অস্ট্রেলিয়া ওপেন 2022। ইটস এ স্টুপেন্ডাস। 17 বছর বাদে তুমি আবার বিশ্বজয় করলে এবং ক্যাপ্টেন হিসেবে, এর থেকে বেশি সময় বোধহয় কিছুই নেই। একটা ভালো টিম, বাচ্চারা, ইয়াং প্লেয়াররা রেডি, সূর্যা রেডি, হার্দিক রেডি, যশস্বী রেডি, শিবম দুবে রেডি, প্রত্যেকে রোল সম্বন্ধে জানে। কিন্তু আমার যেটা মনে হয় যে এই যে সেলফলেস ব্র্যান্ড অফ ক্রিকেট রোহিত এবং রাহুল দেখিয়ে দিয়ে গেল, গম্ভীরের উচিত কিন্তু ওইখান থেকেই শুরু করা। আমি এই জায়গাটাই আসবো, রোহিত এবং রাহুল দ্রাবিড়ের কথা বললে এই জায়গায় যার কথা না বললেই নয়, আবারও ঘুরে ফিরে চলে আসবে প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির কথা। তার কারণ এই জুটিটা সৌরভ গাঙ্গুলি তৈরি করে দিয়ে গেছিল রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড়কে অনস্বীকার্যভাবে, দারুণভাবে। এবং সেই সময় অনেক কিছু আলাপ আলোচনা সমালোচনা হয়েছিল, ঠিক হলো কিনা বিরাটকে সরিয়ে দেওয়া। রোহিত নিতেও চাইনি প্রথমে, মানে একদম সৌরভ নিজেই বলেছে। এবং এই জায়গায় আবারও মহারাজের ক্রিকেটীয় যে যুক্তি, মানে ক্রিকেটীয় যে দূরদর্শিতা, সেটা মনে হয় কালকের আবারও তার প্রমাণ করবে। অসাধারণ, মানে মহারাজ প্রচুর ভালো কাজ করেছেন সিএবি প্রেসিডেন্ট এবং বিসিসিআই প্রেসিডেন্ট থাকা অবস্থায়। আরও হয়তো কিছু করতেন যদি ওনার টাইমটা বেশি থাকতো। মেয়েদের ক্রিকেটের জন্য ওনার প্ল্যানও ছিল। কিন্তু এই যে উনি কাজটা করলেন, কারণ রাহুলকে একদম ছোট থেকে কাছ থেকে দেখেছে, রাহুলের ব্রেন যে কত পরিষ্কার, থট প্রসেস কত পরিষ্কার, ও খুব অর্গানাইজড। রাহুল দ্রাবিড়ের সঙ্গে আমারও একটা দুটো সেমিনার করার সৌভাগ্য হয়েছে। আমি দেখেছি খুব অর্গানাইজড এবং খুব ডাউন টু আর্থ, যার জন্য বিশাল কিছু এম করলেও সেটা না পেলে যে সব শেষ হয়ে গেল এরকম ব্যাপারটা নয়। উনি বিশ্বকাপ জেতেননি, কোনো ধরনের বিশ্ব পর্যায়ের ওনার কোনো ট্রফি নেই। চ্যাম্পিয়ন্স ট্রফি যখন জয়েন্ট উইনার্স হয়েছিল, হি ওয়াজ এ পার্ট অফ দ্য টিম। তো এটা মানে একটা ভয়ঙ্কর অন্যায় হতো যদি উনি বিশ্বকাপের ছোঁয়াটা না পেতেন। এবং সৌরভ গাঙ্গুলি সেই রাস্তাটা ক্লিয়ার করে দিয়ে গেছেন প্রিয় বন্ধুর জন্য, যে এবং সেই ব্যাপারটা সুবিচারও করলেন। আজকে কিন্তু খুব ভালো পয়েন্ট তুমি এটা বলেছো, সৌরভকে একবার আমাদের কিন্তু স্মরণ করা উচিত এবং মানে অবশ্যই স্বীকার করা উচিত। অবশ্যই স্বীকার করা উচিত, তার কারণ যে সৌরভ গাঙ্গুলি ভারতীয় ক্রিকেটের খোল নলছেটাই বদলে দিয়েছিল 2001 সালে অধিনায়কত্ব নেওয়ার পর, 2003-এ বিশ্বকাপের ফাইনালে যাওয়া, তারপরে এক এক করে আমরা কত বড় বড় জিতেছে এবং আজ চলে আসবে ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালও কথা চলে আসবে 2003 অস্ট্রেলিয়া গিয়ে সিরিজ ড্র করে। একদমই তাই, এইগুলো চলে আসবে। এবং সেই সৌরভের দেখানো পথেই কিন্তু পরবর্তীকালে হেঁটেছিলেন মহেন্দ্র সিং ধোনি। 2007, 2011 তার প্রমাণ, এবং তারপরে তো এটাই আমি এবং এই জায়গায় একটুখানি জানতে চাইবো, যখন যেহেতু তুমি দীর্ঘদিন ক্রিকেট খেলেছো, তাদের সাথে অভিজ্ঞতা তোমার শেয়ার হয়েছে, যখন এই ধরনের একটা বড় টুর্নামেন্ট হয়, জেতা হয়, ড্রেসিং রুমের চেহারাটা কেমন হয়? মানে লোকজন পাগলের মতো আচরণ করতে থাকে। মানে আমরা আমাদের ছোট লেভেলেই দেখেছি জেতার পরে কি আনন্দ হয়, আর কালকে তো যা দেখলাম, প্রত্যেকটি ছেলে কিন্তু 2023-এর 19শে নভেম্বর ভোলেনি। আমাদের মতোই ওদের বুকের মধ্যেও কিন্তু দগদগে ঘা ছিল। তো সেইটাকে যে ওরা পুরো সম্পূর্ণভাবে, যাকে বলে ওই ঘোষটাকে বেরি করতে পারলো, এবং ওই যে একটা যে লুজার্স বা চোকার্স, এই যে তকমাটা সেটে গিয়েছিল, খুবই মানে খারাপ। আমি অলওয়েজ ফাইট করি যে যদি কেউ ইন্ডিয়াকে চোকার্স বলে, যে গত 10 বছর ধরে যারা বিশ্ব ক্রিকেট শাসন করছে, একটা ছাড়া প্রত্যেকটা টুর্নামেন্টের লাস্ট 4-এ বা টপ 4-এ ওরা গেছে, তাদের তুমি চোকার্স কী করে বলো? তাহলে কি তুমি যারা 5টা কোয়ার্টার ফাইনাল খেলে একটা চ্যাম্পিয়ন হলো, তারা বেটার হয়ে গেল? যারা 2টো ফাইনাল 4টে সেমিফাইনাল খেললো, প্রত্যেকটা ধারাবাহিকভাবে খেললো, সেটা। এবং আবার তোমার প্রশ্ন ব্যাক করছি, তো অবশ্যই কালকে ড্রেসিং রুমে বাঁধনহারা উল্লাস হয়েছে, এবং কিছু কিছু ভিডিও আমরা পাচ্ছি, কিছু কিছু পাবো, প্রচণ্ড চেরিশ করছি। কিন্তু যে ভিডিওটা সব থেকে অ্যাপিল করছে, সবার কান্নার ভিডিওটা একে অপরকে জড়িয়ে ধরে কান্নার ভিডিওটা মনে হচ্ছে 2011 আমরা যেন রিপিট টেলিকাস্ট দেখছি। সেই সময় আমরা কান্না দেখেছিলাম, সচিনের কান্না সবার মনে থাকবে। সচিন বিরাট ঘাড়ে করে নিয়ে ঘুরেছিল, বিরাটই ঘুরেছিল, এক্স্যাক্টলি। তো দেখুন, মানে আবারও সেই ক্রিকেট একটা মিলিয়ে দেয় সেই ছবি। এবং সব থেকে বড় কথা, আমাদের ক্যামেরাতেও গতকাল রাতের শহর কলকাতার উচ্ছ্বাসের ছবি ধরা পড়েছে। বাইক নিয়ে ছুটোছুটি, পতাকা নিয়ে ছুটোছুটি, সবার মধ্যেই টিম ইন্ডিয়া, সেই ছবিও কিন্তু আমরা এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে। সেই ছবি দেখলে একদম মুহূর্তের মধ্যে যেন একটা অকাল দীপাবলিতে গোটা শহর পরিণত হয়েছিল। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেচ্ছা জানিয়েছেন। এই সময় রাজ্য রাজনীতির কচকচানি ভুলে শুধু একটাই বড় খবর, তা হচ্ছে 17 বছর পর আবারও T20 বিশ্বকাপ ভারতের, আমরা আবার বিশ্বসেরা। আমরা আবার বিশ্বসেরা, এটা আমরা বলতে পারবো। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে এই এতদিনের একটা সফর থাকার জন্য। আমিও ধন্যবাদ জানাচ্ছি, খুব এনজয় করেছি আর মিনিংফুল ডিসকাশন হয়েছে তোমাদের সাথে। ডিসকাশন হয়েছে, কখনো দর্শকদের মতামত নেওয়া স্টুডিও কিংবা স্টুডিওর বাইরে মাঠ ময়দানে, কিন্তু আজ কিন্তু আমরা ড্রেসিং রুমে একটু খোলামেলা আড্ডার মধ্যে দিয়েই খানিকটা হলেও চায়ের কাপে চুমুক দিতে দিতেই আমাদের আজকের এই আলোচনা। তার কারণ আজকের অনেকটাই আমরা রিল্যাক্স, তার কারণ বিশ্ব জয় সম্পূর্ণ। আর এরকম নানা ধরনের খবরের জন্য অবশ্যই মাঠ ময়দানের খবর তো রয়েছে, ক্রিকেটের পাশাপাশি কলকাতা ফুটবল লিগও শুরু হয়ে গেছে, সেই খবর আমরা তুলে ধরছি। সেই সব খেলার খবরের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র বাংলার পালস টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে। শুভেচ্ছা রইল, নমস্কার।